আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে। হয়তোবা এই ভিডিওটা শোনার পরে, আমার পরামর্শগুলো শোনার পরে ভাই তুমি চেঞ্জ হয়ে যাবা, যাতে হয়তোবা আজকের পর থেকে যে প্রিপারেশনটা নিচ্ছ এটাই তোমার জীবনে গুচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হতে পারে। কিছু কথা হচ্ছে তেতা কথা বলবো, যেটা তোমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো শুনতে হবে। আমার কিছু করার নাই, কথাগুলো আমাকে বলতে হচ্ছে। আমি কিছু স্পেশাল সাজেশন দিব, কি পড়তে হবে এরকম স্পেশাল কিছু সাজেশন দিব। যেমন হচ্ছে এই যে আমি সাজেশন তৈরি করছি, এগুলো স্পেশাল কিছু সাজেশন দিব। তার আগে কিছু হচ্ছে কথা বলা আসলে খুব জরুরি হয়ে গেছে বর্তমান সময়ের জন্য। কথাগুলো আসলে এটাই আগে বলি, তারপরে হচ্ছে সাজেশনের দিকে যাই। প্রথম যে বাক্যটা আমি লিখছি, এই বাক্যটা হচ্ছে এরকম যে রাতে দরজা বাবা মার নক করায় যদি তুমি বিরক্ত হও, তবে মনোযোগের ঘাটতি আছে। এই এত বড় একটা অভিযোগ তোমার দিকে আমি ছুড়ে দিলাম, তুমি হয়তো ভাববা ভাই আমার মনোযোগের ঘাটতি নাই, বাবা মা হচ্ছে যে দরজায় নক করার পরও আমি একটুও হচ্ছে বিরক্ত হই না। তাহলে ঠিক আছে। আর যদি মনের মধ্যে কিঞ্চিৎ বিরক্তি এসে যায়, তাহলে একটু নিরপেক্ষ হয়ে মিলিয়ে নেও তো কথাটা ঠিক আছে কি না। তুমি বিরক্ত তখন হও যখন তোমার অ্যাক্টিভিটিস দেখে বাবা মা বিরক্ত হয়, বা তোমাকে বকা দেয়, বা তারা ডিস্টার্ব ফিল করে যে কেন তুমি এমনটা করতেছো। আর এটা এড়ানোর জন্যই তারা যেন আমাকে না দেখে আমি কি করতেছি, তখন যখন ওনারা নখ দেয় তখন তুমি আসলে বিরক্তটা হও। সো তুমি পড়াশোনা না করে যখন অন্য কিছু অ্যাক্টিভিটিস করতেছো, সেটা হতে পারে কোনো প্রিয় মানুষের সাথে কথা বলা, হতে পারে মোবাইল গেম, হতে পারে তুমি অনলাইনে স্টোর করতেছো, অনেক কিছু হতে পারে যেটা তোমার বাবা মা চাচ্ছে না, কিন্তু তুমি এটা ওনাদেরকে দেখাতে চাচ্ছ না। তুমি এমন একটা হচ্ছে যে বাহানা, এমন একটা হচ্ছে নাটকীয় করতে যাচ্ছ যে তুমি পড়তেছো অনেক, কিন্তু তুমি পড়ার মধ্যেও হচ্ছে ফোন চাপতেছো বা ইত্যাদি কিছু অ্যাক্টিভিটিস করতেছো। যখনই তারা নক দেয় তখনই তুমি বিরক্ত হও, তোমার মনোযোগের ঘাটতি আছে। এইটুকু আমি বোঝাতে চাচ্ছি। তুমি যদি একদম নিরপেক্ষ হয়ে শোনো, যদি তোমার মধ্যে থাকে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করবা, ফোনটা আসলে কেন রাখতে হবে, এই প্রথম যে আমার স্টেটমেন্টটা, এটা হচ্ছে অনেকেই বলবো যে ভাই এটা তো আপনি একদম তাত্ত্বিক তাত্ত্বিক কথা বলেন, এটা আসলে কেমন কেমন জানি, আমার হচ্ছে এটা কথা ভালো লাগতেছে না, আমি একমত না। ওকে, এবার নিচের লাইনটাতে আসি, আসলে কেন আমরা হচ্ছে ফোন রাখবো কেন। বই পড়ার সময় ফোন, বই পড়ার সময় ফোন সাথে রাখলে এমসিকিউ দাগানোর সময় কি ক্ষতি হয়, এটা একটু আমি খুব হচ্ছে যে ব্যাখ্যা করার চেষ্টা, খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, একটু একমত হওয়া কিনা দেখো। মনে করো তুমি কোনো একটা ফ্রেন্ড তোমাকে টেক্সট দিয়েছে, যেই টেক্সটটা তুমি হচ্ছে রিপ্লাই করতেছো বা হচ্ছে যে ওটা রেসপন্স করতেছো, একই সময় তুমি হচ্ছে এমসিকিউ পড়তেছো। তুমি পড়লা যে হচ্ছে প্রথম পতাকা উত্তোলন করা হয় কত তারিখে, 2রা এপ্রিল। আবার পড়লা যে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে কখন পতাকা উত্তোলন করা হয়, 3রা এপ্রিল বা 3রা মার্চ, 3রা মার্চ, এটা এরকম পড়তেছো। এই যে 2টা তারিখ পড়লে এই সময় তুমি টেক্সট করতেছো, আর একটা তারিখ তোমার পরীক্ষায় চলে আসছে। অথবা তুমি পড়তেছো যে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে কবে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, অথবা শেখ মুজিবকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়, এরকম কিছু কনফিউশন তারিখ পড়তেছো বা অন্য কোনো টপিক পড়তেছো। এই সময় একই সময়ে তুমি হচ্ছে যে ফোনে টেক্সট করতেছো বা কিছু কাজ করতেছো। তুমি কিন্তু পড়লা, তুমি পড়াটা পড়লা, ওখানে কাজটা করলা। পরীক্ষার হলে গিয়ে তখন কি হবে, তুমি কোশ্চেনটা তোমার কমন, যখন তুমি কোশ্চেনটা পড়ছো যে হ্যাঁ এই কোশ্চেনটা আসছে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, প্রশ্ন কমন, তুমি পারতা। যখনই অপশন 4টা পড়ে ফেলছো, তখনই আসলে ঝামেলাটা লেগে গেল। মানে ওই যে তুমি ওই জায়গায় ফোনটা চাপছিলা ভাই, যে পড়ছো কিন্তু দেখো প্রশ্ন কমন, কিন্তু যখনই এই যে মনোযোগটা 50% মনোযোগ এই জায়গায় আর 50% মনোযোগ আরেক জায়গায়, যখনই এই কাজটা হয়, তখনই আসলে পরীক্ষার হলে এমসিকিউ দাগা থেকে ভুল হয়। তোমার যদি দরকার থেকে থাকে, বইটা অফ, বিছানায় শুয়ে শুয়ে বা অন টেবিলের বাইরে ফোন চাপা শেষ করে এসে ফোনটা রেখে দিয়ে তারপর আবার পড়বা। বই সাথে সাথে মানে বই পড়তেছো আবার হচ্ছে যে কথা বলতেছো, এই কাজটা করার কোনো দরকার নাই। যদি পিডিএফ পড়তে হয়, তো পিডিএফ তো আগে সেভ করে থাকো, ডাটাটা অফ করে তারপর পিডিএফ রাখবা, অথবা ডাটা একদম অফ,
তুমি যদি মানে পিডিএফ পড়তে ডাটা লাগে না, পিডিএফটা আগে ডাউনলোড করে সেভ করে রাখবা, তারপর হচ্ছে যে ডাটা অফ করে তারপর পিডিএফ পড়বা যদি একান্ত পিডিএফ পড়তে হয়। কিন্তু এরকম সস্তা কোনো অজুহাত দিও না যে আমাকে পিডিএফ পড়তে গেলে ডাটা লাগে, তারপর আমি ডাটাটা অন করে হচ্ছে যে পড়তেছি, SMS রিপ্লাই দিচ্ছি। এটা আসলে এই জায়গাতে আসলে ঘাটতিটা হয় যে MCQ কনফিউশনে পড়বা এবং হচ্ছে ভুল করবা। আর সবচেয়ে ফোন হচ্ছে যে আমি ফোনের বিরুদ্ধে এত কেন কথা বলতেছি এটা আসলে পরে বুঝবো ভাই। আর ফোন ব্যবহার কমাতে পারো একটা হচ্ছে যে আইডিয়া কাজে লাগাতে, তুমি খাওয়ার সময় ফোনটা হাতে নিবা না। খাওয়ার সময় ফোনটা হাতে না নিয়ে খাবা। তুমি হচ্ছে যে খাওয়া শেষ করে তারপর ফোন হাতে নিবা। এই ধৈর্য যদি থাকে তাহলে তোমার পক্ষে ফোন কম ব্যবহার করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, আজকের আমরা আলোচনা করব যে কিভাবে এই কয়েকদিন পরে, যেই কয়েকদিন সময় আছে এই কয়েকদিন পরে 60 মার্ক নিশ্চিত করা যায়। এই কয়েকদিন পরেও কিভাবে 60 মার্ক নিশ্চিত করা যায় তাদের জন্যই আসলে আজকের এই ভিডিওটা। অনেকজন অনেক কথা দিয়েছে, আসলে নিজের যে স্ট্র্যাটেজি, নিজের যেই পরিকল্পনা, এটাই সর্বশেষ পরিকল্পনা। আর হাজার কোচিং, হাজার টিচার, হাজার ভাইয়া যদি পরামর্শ দেয়, ওই পরামর্শ যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো, তোমার নিজস্ব গাইডলাইন, নিজস্ব স্ট্র্যাটেজির সাথে না মিলে, দিন শেষে আউটপুট জিরো। জোর করে কোনো স্ট্র্যাটেজি ফলো করার দরকার নাই, তোমার নিজের স্ট্র্যাটেজি যেটা ওটা ফলো করো। আমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরাই দিচ্ছি। অনেকেরই আমাকে অনেকজন নোট করেছেন যে ভাই ইংলিশে আসলে কী পড়বো এই সময় আসে, বাংলা মনে থাকতেছে না, ইংরেজি মনে থাকতেছে না, জিকে আসলে কী করা দরকার এই সময়টাতে এসে, কোন টপিকগুলো রিভিশন দেওয়া দরকার, এই সব কিছু আসলে আমি আজকে বলতে যাচ্ছি। এটা আমি আগেও বিভিন্নভাবে আপনাদেরকে দিয়েছিলাম যে কি করতে হবে। প্রথমে আসি ইংরেজি নিয়ে। প্রথমে ইংরেজি নিয়ে কথা বলি যে ইংরেজিতে আসলে কি করা দরকার। যেমন এইখানে আমি 2023 এবং 2022 সালে 2 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি। এখন আসলে দেখি যে এই জায়গা থেকে কি আসছে, এই জায়গা থেকে আসলে কি আসছে। যেমন প্রথমে আপনার রাইট ফ্রম অফ ভার্ব, 23 সালে কোশ্চেন আসছে 5টা এবং 22 সালে কোশ্চেন আসছে 4টা। রাইট ফ্রম অফ ভার্ব মানে এই জায়গায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সহ পড়বেন। এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসছে একবার 5টা, একবার আসছে 4টা, তার মানে এখন অবশ্যই পড়তে হবে। তোমার হাতে ভাই যেই বইটাই আছে ওই বইটা থেকেই পড়ে ফেলো। যদি একান্ত বুঝতে সমস্যা হয়, আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে রাইট ফ্রম ভার্বের মোটামুটি 4 থেকে 5টা ক্লাস আসে এবং 5টা ক্লাস হচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা। এই 2-2.5 ঘন্টার ক্লাস যদি ভাই তুমি করো, আমি আশা করি 5টার মধ্যে 5টা কমন পাবা। রাইট ফ্রম ভার্ব আমি খুব জোর দিয়ে কথা বলতে পারি, কারণ ওখানে সবই আছে। মাস্টার বই এ থেকে জেড ওখানে প্রায় 2-2.5 ঘন্টা ক্লাস আছে। এই 2-2.5 ঘন্টা ক্লাস করলে তুমি এই 5 মার্ক পেয়ে যাবে। আমি একদম মানে হচ্ছে এটা হলপ করে বলতে পারি। কমন পড়বে, এখন ভুল এড়ানোটা তোমার কাজ ভাই। এরপর হচ্ছে নাম্বার থেকে 2023 সালে একটা কোশ্চেন আসছে, এবার আসলেও আসতে পারে। এরপর পজিশন ও পার্টস অফ স্পিচ। পজিশন ও পার্টস অফ স্পিচ আমার যেই ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলেই যে ক্লাসটা আছে এটা ক্লাস করলেই হয়ে যাবে। আর পজিশন ও পার্টস অফ স্পিচ থেকে গতবার আসছে 2টা, এবারও একটা অথবা 2টা আসতে পারে, কিন্তু কোশ্চেন এই জায়গা থেকে আসবেই। প্রিপজিশন আসবে 4টা এবং তারা নির্দিষ্ট করে দিবে যে 11 থেকে 15 নম্বর বা 16 থেকে 20 নম্বর এই জায়গা থেকে প্রিপজিশনটা ফিল আপ করেন। ওনারা হচ্ছে যে একদম নির্দিষ্ট করে তোমাকে দিতে প্রিপজিশন থেকে 4টা আসবে। প্রিপজিশনের একটা ক্লাস নিয়েছি, ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে, এরকম প্রিপজিশন অন্য কোনো বই, কোনো ক্লাস কোথাও পাবো না ভাই। যদি ভালো লাগে ওই ক্লাসটা দেখে নাও, আমি আশা করি প্রিপজিশনে আর কোনো সমস্যা হবে না। সেন্টেন্স কারেকশন, এটা নিয়ে একটু পরে কথা বলি। তারপর হচ্ছে ভার্ব। ভার্বের জায়গা থেকে আমি এখানে পড়তে বলবো যে ভার্বের সব কিছু পড়তে হবে। ভার্বের সব কিছু বলতে কি, জিরান পার্টিসিপল, তারপর হচ্ছে যে ভার্বের যে ক্লাসিফিকেশন আছে, লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে। এই ভার্বের যে ক্লাসিফিকেশন এইগুলো খুব ভালো করে পড়তে হবে এবং প্রতিবারই একটা করে কোশ্চেন আসছে। আর একটা জিনিস পড়া লাগবে ভার্বে, যে ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এই যে ফর্মগুলো আছে, এখানে কিছু ভার্ব আছে যেমন ওই যে লাই, তারপর হচ্ছে হ্যাং হাং, এই যে কাছাকাছি যেগুলো, যেমন টেলিকাস্ট এর পাস্ট পার্টিসিপল একই। এই টাইপের যে কিছু কনফিউশন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আছে এগুলো একটু পড়ে ফেলবা। আচ্ছা, আমি এই যে কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন এবং কমপ্লিটিং সেন্টেন্স এটা নিয়ে একটু পরে কথা বলি। এরপরে আপনার হচ্ছে স্পেলিং। স্পেলিং থেকে একটা কোশ্চেন মানে শতভাগ কমন, স্পেলিং থেকে একটা কোশ্চেন শতভাগ কমন। সো বিগত সালে যেগুলো আপনার স্পেলিং আসছে, এখন যদি ভাই কোন বই থেকে পড়বো, তোমার হাতে যেই বইটাই আছে ওই বইটা থেকে স্পেলিংগুলো বিগত সালে যেগুলো আসছে সেগুলো পড়ে ফেলো।
এরপরে ডিগ্রি, ডিগ্রিটা এখন হাত দেওয়ার দরকার নাই, যদি না পড়া থাকে তাহলে হাত দেওয়ার দরকার নাই, কিন্তু ডিগ্রি খুব সহজ। কন্ডিশনাল সেন্টেন্স মাত্র 3টা রুলস, কন্ডিশনাল সেন্টেন্সে 3টা রুলস পড়লে হয়ে যাবে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে আপনার জাস্ট মুখস্থ, মানে হচ্ছে পরের ভার্ব কি ইম্পোভারিশ, তারপর হচ্ছে কম্পিউটারের ভার্ব কি কম্পিউটারাইজ, এই টাইপের যে শব্দগুলো আছে এইটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। 2 বছরে 2টা করে আসছে, একটা করে আসছে। তারপর ক্রস ফ্রেশ, ক্রস ফ্রেশ খুবই সিম্পল। ক্রস ফ্রেশ হচ্ছে প্রতি বছরে একটা করে আসছে, কিন্তু ক্রস ফ্রেশ আমার মনে হচ্ছে যে এটা জাস্ট কেউ যদি হচ্ছে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব এই 4টা কোথায় বসে এটা জানতে পারে, তাহলে তার ক্রস ফ্রেজ হচ্ছে যে শেষ হওয়ার কথা। আমি মাত্র 22 মিনিট ক্লাস নিয়েছি ক্রস ফ্রেজের পর। আমার হচ্ছে জিএসটির যেই প্লেলিস্ট আছে এই জায়গায় পেয়ে যাবা, ওই 22 মিনিটের ক্লাসেই ক্রস ফ্রেজ কভার হয়ে যাবে। এরপরে ইডিয়াম ফ্রেশ, এটা মুখস্থ করতে হবে। আর এই 3টা টপিক থেকে ভয়েস, ন্যারেশন এবং হচ্ছে আর্টিকেল, এই 3টা টপিক থেকে গত 2 বছরে কোশ্চেন আসেনি, তারপরও আমি এই 3টা টপিক পড়তে বলবো। এখন আসি সেন্টেন্স কারেকশন এবং হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, যেটা এই যে সেন্টেন্স কারেকশন এবং ফিল ইন দ্য গ্যাপ, এই যে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনে আসলে কি আসবে? সেন্টেন্স কারেকশনে ভাই তুমি যে ওভারঅল গ্রামাটিক্যালটা পড়ছো, এই ওভারঅল গ্রামাটিক্যালটার অ্যাপ্লাই হচ্ছে সেন্টেন্স কারেকশনে। সেন্টেন্স কারেকশনে কারেকশনটা হতে পারে প্রিপোজিশন জনিত কারেকশন, হতে পারে সেটা রাইট ফ্রম জনিত কারেকশন, হতে পারে সেটা ভয়েসের কারেকশন। সো এই পুরো গ্রামারের অ্যাপ্লাইটা হচ্ছে সেন্টেন্স কারেকশনে। সেন্টেন্স কারেকশনের নিজস্ব কোনো রুলস নাই। কিছু হচ্ছে যে সেন্টেন্স কারেকশন আছে যে পরীক্ষা দেওয়া, ইংরেজি কি হচ্ছে টেক মানে হচ্ছে গিভ মানে পরীক্ষা দেওয়া না, এ পে আর এট মানে হচ্ছে পরীক্ষা দেওয়া, এরকমটা হচ্ছে যেমন প্রিপোজিশন কারেকশন। এরকম কিছু স্পেশাল জিনিস আছে যেটা হচ্ছে মাস্টার বই থেকে পড়লেও হবে, আর পুরো গ্রামারে অ্যাপ্লাইড হচ্ছে সেন্টেন্স কারেকশন। এরপরে হচ্ছে এই যে কমপ্লিটিং সেন্টেন্স, যেটা 2টা আসছে একটা আসছে কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স থেকে কীরকম কোশ্চেন আসতে পারে? কমপ্লিটিং সেন্টেন্স থেকে দেখেন এই জায়গায় ভাই নাউন প্রোনাউন কিন্তু আসে নাই। দেখেন এই জায়গায় যতগুলো টপিক আমি লিখছি নাউন প্রোনাউন আসে নাই, অ্যাডভার্ব আসে নাই, তারপর হচ্ছে মডিফায়ার আসে নাই, তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন কানেক্টর আসে নাই। এই টপিকগুলো থেকে কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেন আসবে, মানে হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন আসবে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনটা বিষয় এরকম যে কম্প্রিহেনশন শুরুতে থাকে, ইংরেজি কোশ্চেনের শুরুতে থাকে। এই ভুল কর্মেও কম্প্রিহেনশনটা আগে অ্যান্সার করার দরকার নাই, এটা সবার শেষে অ্যান্সার করবো ভাই, তাহলে হচ্ছে সময়টা বাঁচবে এবং আত্মবিশ্বাসটা বাড়বে। এই টপিকের বাইরে আরেকটা টপিক পড়া দরকার, সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার এবং ট্যাগ কোশ্চেন, এই 2টা টপিক একটু পড়ে ফেলবা। যাদের হচ্ছে যে টপ করার ইচ্ছা, সেক্ষেত্রে মডিফায়ার এবং ট্যাগ কোশ্চেন ভালো করে পড়ে ফেলবা। এবার আসি বাংলাতে। বাংলায় আরও সহজ, বাংলায় আরও সহজ। এই যে দেখেন এই জায়গায় কবিতা থেকে কয়টা কোশ্চেন আসছে? কবিতা থেকে কোশ্চেন আসছে 2023 সালে 23, 22 এবং হচ্ছে 21। নাটকে আসছে 23 সালে 4টা। কবিতা থেকে আসছে কয়টা? 2, 4, 6, 8, 10, 10টা 11টা, এটা কম বেশ হতে পারে, কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম কবিতাতেও আছে আবার হচ্ছে গল্পেও আছে। এখন কাজী নজরুল ইসলাম থেকে একটা কবিতা প্রশ্ন আসছে, সেটা আসলে কবিতা ও গল্প যে কোনো এক জায়গাতেই হতে পারে। সো এইখানে 10টা কোশ্চেন অথবা 11টা কোশ্চেন থাকবে কবিতা থেকে। গল্প থেকেও এখানে আসছে 8টা আর আগে 9টা, এই যে 9, 8, 10 এর মাঝেই আসলে কবিতা এবং গল্প থেকে কোশ্চেন আসবে। উপন্যাস থেকে আসছে 3টা, এখানে আসছে 3টা, এখানে আসছে কয়টা? 4টা, 7টা। 6 থেকে 7টা কোশ্চেন সহপাঠ উপন্যাস এবং নাটক থেকে আসবে। এরপরে এই গেল বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে আরও কী কী পড়তে হবে আমি গতকালকের যে ভিডিওটা ছিল সেটাতে আমি আসলে আরও ডিটেলস বলছি। এখন ব্যাকরণে কী কী পড়তে হবে? ব্যাকরণে এইচএসসির যে ব্যাকরণের সিলেবাসটা ছিল, যেমন পারিভাষিক শব্দ, তারপর হচ্ছে বানান, তারপর হচ্ছে উপসর্গ, উচ্চারণ, তারপর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, সমাস, তারপর হচ্ছে বাক্য, এই যে এই টপিকগুলো আছে, এই টপিকগুলো কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবে মিস করা যাবে না। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এখন এইগুলোর কি পড়তে হবে? এগুলো যে বিগত সালে যেগুলো আসছে, নতুন করে কোনো পড়ার দরকার নাই। বিগত সালে যেগুলো আসছে এগুলো পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। আমি এই কথা হাজার বার আসছে, আমি বলে আসতেছি আপনাদেরকে যে ভাই বিগত প্রশ্ন পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি কি আসছে। এরপরে হচ্ছে আমি আরও কিছু টপিক লিখছি, যেমন হচ্ছে কবি পরিচিতি থেকে 22 সালে 2টো আসছিল,
অর্থাৎ সন্ধি দ্বিরুক্তি এবং পুরুষ থেকে একটা আসছে, এইরকম প্রশ্ন হচ্ছে যে আহ, আসছে। এর মধ্যে আপনি পড়তে হবে এখানে বিচরণ অংশ একটু পড়ে ফেলবেন ভাই। আচ্ছা, এখন ব্যাকরণের এই কয়েকটা টপিক, সমাস, বাক্য, বাক্যশুদ্ধি, তারপর হচ্ছে উচ্চারণ, এখানে ধ্বনি আর বর্ণ এই দুটো একটু পড়ে ফেলবেন। ধ্বনি, বর্ণ, উপসর্গ, পারিভাষিক শব্দ, তারপর হচ্ছে সন্ধি, পদপ্রকরণ, এগুলো পড়লেও পড়তে পারো ভাই, কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। এই গেল বাংলা। এখন সবার আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে যে জিকে। জিকে কি পড়বো? আচ্ছা, জিকে দেখো, জিকে আমি হচ্ছে যে যতটুকু অ্যানালাইজ করছি, জিকে জিকে হচ্ছে ইতিহাস এবং পরিণতি। ইতিহাস এবং পরিণতি আগে যেটা পড়ছিলা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার সময় যেটা পড়ছিল ইতিহাস এবং পরিণতি, ওটাই রিভিশন দাও, নতুন করে কোনো কিছু পড়তে হবে না। সমাজকর্ম থেকে গত বছর হচ্ছে সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম এই দুটো মিলে আসছে 6 থেকে 7টা, এবং হচ্ছে এবার সমাজকর্ম পড়তে হবে না, সমাজকর্ম এবার সিলেবাস থেকে বাদ দিয়েছে, যার সমাজ বিজ্ঞান পড়বা তাহলেই হবে। ভূগোল থেকে 3টা আসছে, অর্থনীতি থেকে 5টা অথবা 6টা এরকম কাছাকাছি, আইসিটি থেকে 3টা, আইসিটি থেকেও আসছে 3টা। এখন অর্থনীতি প্রথম পত্র থেকে তো পড়তেই হবে যে ওখানে যে থিওরিগুলো আছে, বিভিন্ন সংখ্যা বা ঢাল রেখা যেগুলো আছে এগুলো। আর অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে বাজেট এবং অর্থনীতি পড়তে হবে, বাজেট এবং অর্থনীতি সমীক্ষা। তারপর ভূগোল মোটামুটি অনেকের পড়া হয়ে গেছে, কেন ওই যে আপনারা নদী, সাগর, দ্বীপপুঞ্জ, পাহাড়, পর্বত যেগুলো পড়ছিলেন সাধারণ জিকেতে, ওইগুলোই ভূগোলে আছে। তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান আর আইসিটি একটু হচ্ছে পড়ে ফেলবা। এটা হচ্ছে কি কোন জায়গা থেকে পড়বা, এটা এই যে বোর্ড কোশ্চেন, অনুশীলনী এমসিকিউ এবং স্বনামধন্য কলেজের কোশ্চেন থেকে পড়লেই হয়ে যাবে। এখানে যুক্তিবিদ্যাটা অ্যাড করা নাই, যুক্তিবিদ্যাটাও এবার পড়তে হবে। সমাজকর্ম লাগবে না, তারপর হচ্ছে যে কৃষি লাগবে না, তারপর হচ্ছে আর কি আছে, ইসলামের ইতিহাস লাগবে না, ওই বিষয়গুলো লাগবে না পড়তে। এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন হচ্ছে যে যারা নার্সারি, প্লে বা ক্লাস 1-2-তে পড়ছেন, আপনাদেরকে আমি যদি আজকে 100টা এমসিকিউ দিয়ে দেই, নার্সারিতে কি হয় যে আগের দিন একটা সাজেশন দিয়ে দেওয়া হয় এবং পরের দিন ওই সাজেশন অনুযায়ী আসলে পরীক্ষা হয়। এখন যদি আজকে আমি 100 কোশ্চেনে একটা শিট দিই, আগামীকাল যদি ওই 100 কোশ্চেন থেকে হুবহু রিপিটের একটা 50 মার্কের পরীক্ষা নেই বা 20 মার্কের 30 মার্কের একটা পরীক্ষা নেই, কতগুলো হওয়ার চান্স আছে? আমি ওইখান থেকে হুবহু প্রশ্ন করব, কতগুলো হওয়ার চান্স আছে? সবগুলো তো হওয়ার কথা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনার অন্তত 60 থেকে 65 মার্ক কোশ্চেন হুবহু রিপিট হবে। অর্থাৎ বিগত সালে যেগুলো আসছে ওইগুলো থেকে 60 থেকে 70-65 মার্ক হুবহু রিপিট হবে। এখন এই রিপিট বলতে কোন জায়গা থেকে? কবিতা ও গল্প বা নাটক বা হচ্ছে এই যে আপনার কারক সমাস বিভক্তি, এই যে কারক সমাস বিভক্তি বর্ণ, এইগুলোর টপিকগুলো শেষে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, এইখানে যে কোশ্চেন আছে এইগুলোই রিপিট হবে। এখন ভাই তুমি নার্সারিতে যখন পড়ো তখন রিপিট কোশ্চেন আসতে পারছো, এখন রিপিট কোশ্চেন আসতে যদি না পারো, এটার দায়ী কে? আমি তো বলতেছি 60%, 65% কোশ্চেন হুবহু রিপিট আসবে। এই রিপিট কোশ্চেন মানে হচ্ছে যে যদি ভালো করে তুমি হচ্ছে কনজিউম করতে পারো, এখানে চান্সটা নিশ্চিত করা যায়। বাংলায় 35-এর মধ্যে 25 পাওয়া একটা সিম্পল কাজ। বাংলায় 35-এর মধ্যে 25, বাংলায় 35-এর মধ্যে এখানে আমি 27 দিছি, 35-এর মধ্যে 25 পাওয়া, আমি এটা ধরি। এই যে 35-এর মধ্যে বাংলায়, 35-এর মধ্যে 25, ইংরেজি 35-এর মধ্যে 25। জিকে খুব কঠিন, অনেকেই পারতেছ না ভাই। জিকে তোমার 30-এর মধ্যে 15 ধরলাম, 30-এর মধ্যে 15, খুবই সিম্পল কাজ। মোট হচ্ছে দেখো, মোট যোগ করে দেখো কত হচ্ছে, 25-25 হচ্ছে 50, 50 আর 15 65। যেই জায়গায় 65 দিয়ে পাচ্ছ, 60 পেলে নিশ্চিত চান্স। কাট মার্ক কত হবে এটা হচ্ছে রাবিশ কোশ্চেন, এটা এখন এই কোশ্চেন তোলার দরকারই নাই, কাট মার্ক কত হবে। সো তোমার টার্গেট থাকবে তুমি কীভাবে 60 থেকে 65 মার্ক তুলতে পারো। সো কাটমার্ক নিয়ে আমার কোনো হচ্ছে এখন কাটমার্ক নিয়ে কারা হচ্ছে যে টেনশন করবে, যারা তো পাস করতে পারবে না তারা কাটমার্ক নিয়ে কোশ্চেন করবে। যারা প্রিপারেশন মোটামুটি নিয়েছো ভাই, তোমার কাটমার্ক নিয়ে কেন কোশ্চেন করবা? তুমি কাটমার্ক হচ্ছে যে ফিল আপ করার জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছ? অবশ্যই না। তুমি 60, 65, 70, 72 পাওয়ার জন্য হচ্ছে যে পরীক্ষা দিয়ে যাচ্ছ, এই জায়গায় তুমি কাটমার্কের মতো কোশ্চেন মানে রাবিশ কোশ্চেন করার তো কোনো দরকার নেই। যারা পাস করতে পারবে না তারা আসলে কাটমার্ক কোশ্চেন করবে যে আমি অন্তত কত মার্ক তুলতে পারলে আমার একটা বিষয়ে চান্স নিচ্ছে করা যায়। এই কোশ্চেন তুমি কখনো করবাই না। তোমার টার্গেট থাকবে কীভাবে 60 থেকে 65 মার্ক তোলা যায়। আমি যেই কথাগুলো বললাম, যেই টপিকগুলো দিলাম, এই টপিকগুলো ভাই, এই টপিকগুলো পড়তে কতক্ষণ সময় লাগে আমাকে বুঝাও তো। এই টপিকগুলো শেষ করতে কতক্ষণ সময় লাগবে? তুমি যদি খুব সিরিয়াসলি পড়ো 8 থেকে 9 ঘন্টা পড়লে তো এগুলো সবগুলো শেষ হবে। ব্যাকরণে যে টপিকগুলো আছে 8 থেকে 9 ঘন্টা পড়লে সবগুলো শেষ হবে।
তারপর হচ্ছে যে এই যে ইংরেজির আমার মোট ক্লাস আছে ইউটিউবে, এখানে যেখানে ক্লাস আছে মোট 6 থেকে 7 ঘন্টা ধরলাম। 6 থেকে 7 ঘন্টা ক্লাস যদি করো, এইখানকার যে টপিকগুলো আছে এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ওই 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস থেকে এই সবগুলো এখানে দেওয়া আছে। তো ওই 7-8 ঘন্টাতে একটু ধৈর্য ধরে কাজগুলো শেষ করো। এটা সিম্পল একটা কাজ। এরপরে হচ্ছে ইতিহাস পড়তে আগে যা পড়ছো ওটা রিভিশন দাও, সাথে এইগুলো যা বললাম একটু ভালো করে ফলো করো। আর যারা হচ্ছে যে পরীক্ষা দিতে চাও, যে আমার অবস্থাটা দেখতে চাই, আমরা হচ্ছে 100 মার্কের পরীক্ষা নিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে যে যোগাযোগ করতে পারো, ওখানে 100 মার্কের পরীক্ষাগুলো দিয়ে হচ্ছে নিজেকে যাচাই করতে পারো। সো আজকে খুবই আলোচনা একটু দীর্ঘ হলো, কিন্তু আমার কথাগুলো যদি এখন থেকে মানার চেষ্টা করো, আর এটা খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা একটু আগে প্রথম থেকে আলোচনা করলাম এই বিষয়টা, এই ফোনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সো এটা একটু সবাই মাথায় রেখে কাজ করবা। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা রইল। নিজের স্বপ্নটা পূরণ করো ভাই, নিজেকে ফাঁকি দিও না। নিজেকে যদি ফাঁকি দাও, নিজেকে তুমি যদি মানে হচ্ছে যে সুস্থ থাকার পর তুমি সুস্থ আসো, কিন্তু তুমি একটু আরামায়েশ করার জন্য পড়তেছো না, আমি একটু রেস্ট নিচ্ছি, এই সময়টা তুমি পড়তেছো না, অন্যজন এই সময়টা পড়ে তোমার এগিয়ে যাচ্ছে। নিজেকে এই সময়টাতে আরাম দেওয়ার কোনো দরকার নাই। অমানবিক পরিশ্রম করো, অমানবিক, যাতে অন্য কেউ দেখে বলে যে আসলে এই এত পড়াশোনা কীভাবে করে। যখন এই কথাটা অন্য একজন বলবে, তখন ভাববা তোমার পড়াশোনা একটু হচ্ছে। তো ঠিক আছে, সকলের জন্য শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল। দেখা হবে গুচ্ছের রঙিন ক্যাম্পাসগুলোতে। যারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাল ইটের সাম্রাজ্যে আসবেন, অবশ্যই দেখা হবে, চায়ের আড্ডা হবে। থ্যাংক ইউ সবাইকে।